নমস্কার, আমি ডক্টর জয়দীপ দে, কনসালটেন্ট নিউরোফিজিশিয়ান বা নিউরোলজিস্ট। বাড়িতে বসে আপনারা অনেকেই হয়তো টিভি দেখছেন এবং দেখছেন একটি অসুখের কথা বারবার টিভিতে ভেসে আসছে এবং সেই অসুখটি যথেষ্ট রকম একটি ভয়ের হাওয়া তৈরি করেছে। অসুখটির নাম হচ্ছে জিবিএস। ভারতবর্ষের পুনেতে এই অসুখটি বেশ কয়েক জায়গায় অনেক পেশেন্টস দেখা গেছে এবং আমাদের রাজ্যেও কলকাতায় বেশ অনেকের জিবিএস দেখা দিচ্ছে এই সময়। তার মধ্যে একজনের মৃত্যুও হয়েছে এবং এ নিয়ে আপনারা অনেকে চিন্তিত। কিন্তু সত্যি কি চিন্তিত হওয়ার বিশেষ কিছু আছে? সে ব্যাপারেই এই জিবিএস নিয়ে কয়েকটা কথা আমি আপনাদের সামনে রাখছি। এই জিবিএস কি? জিবিএস এর পুরো নামটা হচ্ছে গুইলেন-বেরি সিনড্রোম। এই গুইলেন-বেরি সিনড্রোম হচ্ছে একটি নার্ভের অসুখ, যেটি হচ্ছে এই সায়েন্টিস্ট দুজন গুইলেন এবং বেরি দুজনে আজ 1916 সালে এই অসুখটি ওনারা প্রথম এই অসুখ সম্পর্কে ওনারা এক্সপ্লেন করেন এবং এটি একটি নার্ভের অসুখ এবং সেই অসুখের নামে ওনাদের নামে গুইলেন-বেরি সিনড্রোম নাম হয়। সো এই গুইলেন-বেরি সিনড্রোম কি বুঝতে হলে আমাদের স্নায়ু সম্পর্কে একটুখানি নলেজ শেয়ার করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের নার্ভাস সিস্টেম সেটা তিন ভাগে বিভক্ত আছে। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম আর হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি বলি, এই যে মস্তিষ্ক আমাদের ব্রেইন আর এই যে স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ড এই দুটো মিলিয়ে হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর এই যে নার্ভস গুলো বেরিয়ে এসছে দেখাচ্ছি, এই যে নার্ভস গুলো যে বেরিয়ে এসছে এই নার্ভ গুলোর হচ্ছে আমাদের যে হাতে এবং পায়ে যে আমাদের যে নার্ভস গুলো গেছে হাতে পায়ে, সেগুলো হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আর অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে যে নার্ভস গুলো আমাদের হার্ট রেট কন্ট্রোল করে, ব্লাড প্রেশার কন্ট্রোল করে, আমাদের যে আমরা যে খাওয়া দাওয়া করি, তারপর যে খাওয়া দাওয়া যে নিচের দিকে যাচ্ছে, আমাদের মুভমেন্ট গুলো, পেরিস্টালসিস মুভমেন্ট যেটা হয়, এগুলো সব অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট। তো গুইলেন-বেরি সিনড্রোম পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে, নার্ভস গুলোকে, হাত পায়ের আমাদের নার্ভস গুলোকে এবং মুখের নার্ভস গুলোকে, ক্র্যানিয়াল নার্ভস বলি আমরা। জিবিএস এর সিমটমস গুলো কিভাবে শুরু হয়? সাধারণত আমাদের শরীরের যেগুলো সবচেয়ে লম্বা নার্ভস গুলো সেগুলো প্রথমে এফেক্ট হয়। লম্বা নার্ভস বলতে সবচেয়ে পায়ের নার্ভসটা সবচেয়ে লম্বা এবং সে পায়ের নার্ভস দুই পাই প্রথমে হয়তো সেন্সরি নার্ভ এফেক্ট করে বা মোটর করে। যদি সেন্সরি নার্ভ এফেক্ট করে তাহলে সেন্সর প্রবলেম হবে। সেন্সর প্রবলেম বলতে পায়ের নিচটা ঝিনঝিন করা, পা ঝিনঝিন করা বা পায়ের অসাড়তা হওয়া বা পায়ের মধ্যে পিনস এন্ড নিডলস এর মতো সেন্সেশন হওয়া, এগুলো হলো সেন্সরি নার্ভস এর প্রবলেম। আর যদি মোটর হয় তাহলে পায়ে পাতাটা ওঠাতে অসুবিধা হওয়া, এই দিয়ে হয়তো শুরু হবে। হাঁটতে চলতে একটু অসুবিধা হওয়া, আস্তে আস্তে ওপর দিকে উঠে আসে, হাতের ঝিনঝিনও শুরু হয়ে যায় বা হাতে অসাড়তা শুরু হয়। তারপরে আমাদের থাইর মাসলস গুলো ইনভলভ হলে উঠতে বসতে অসুবিধা হয়। অনেক সময় কোমর ব্যথা দিয়ে জিবিএস এর ইনিশিয়াল সিমটম শুরু হতে পারে। তারপর আপনার প্রক্সিমাল হাতের উইকনেস, এরকম চুল আঁচড়ানো বা চায়ের কাপ উঠিয়ে চা খাওয়া, প্রক্সিমাল মাসল উইকনেস শুরু হয়ে যেতে পারে। এভাবে এগোতে থাকে, এগিয়ে আলটিমেটলি একটা সময় গিয়ে অনেকের আটকে যায়, এতেই হয়তো আস্তে আস্তে 2-4 সপ্তাহের মধ্যে রিকভারির দিকে যাওয়া শুরু হয়। আবার অনেকের হয়তো রেসপিরেটরি মাসলস, আমাদের শ্বাস প্রশ্বাস যেভাবে আমরা নিচ্ছি সেই নার্ভস গুলো, থোরাসিক নার্ভস গুলো এফেক্ট হয়ে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে খাওয়া গিলতে অসুবিধা হতে পারে। তারপর আবার অনেক ক্ষেত্রে ক্র্যানিয়াল নার্ভস ইনভলভ হলে হয়তো মুখের যেগুলো মাসলস গুলো সেগুলো দুর্বল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে চাবানো অসুবিধা হতে পারে বা চোখ টাইট করে বন্ধ করা সেগুলো অসুবিধা হতে পারে, কারণ ফেশিয়াল নার্ভ ইনভলভমেন্ট যথেষ্ট পরিমাণে হয়। এগুলো হচ্ছে মোটামুটি গুইলেন-বেরির সিমটম। এছাড়াও এইভাবে আপনার হাত পা দুর্বল হতে হতে এক সময় গিয়ে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে সাধারণত পিক হয়, সবচেয়ে উইকনেসটা বেশি পরিমাণে হয়। এই সময় খুব হসপিটালে অবজারভেশন রাখা উচিত, কারণ কি যখন হাত পা পুরো দুর্বল হতে শুরু হয়, যখন খুব পরিমাণে উইকনেসটা বেড়ে যায়, তখন অনেক সময় আমাদের যে বলেছিলাম অটোনমিক নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভস, সেগুলো এফেক্ট হওয়া শুরু হয় এবং সেগুলো যদি এফেক্ট হয় তাহলে হার্ট রেট ভেরিয়েবিলিটি শুরু হয়। তারপর আপনার হার্ট রেটের সঙ্গে আপনার ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশন শুরু হয়ে যেতে পারে। এই সমস্ত নানা রকম সমস্যাগুলো দেখা দিতে পারে। তারপর হয়তো ডায়রিয়া হয়ে গেল, লুজ মোশন হয়ে গেল, কনস্টিপেশন হয়ে গেল, তো নানা রকম অটোনমিক ফিচার্স গুলো দেখা দিতে শুরু করে এবং সাধারণত এই সিমটমস গুলো আপনার 2 থেকে 4 সপ্তাহের মধ্যে পিক করে। তারপরে পেশেন্ট আস্তে 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 রিকভারি করা শুরু করে। জিবিএস সিনড্রোম মোস্টলি ছেলেদের ক্ষেত্রে বেশি দেখা যায়, মেয়েদের ক্ষেত্রে কম দেখা যায়। এখন আমাদের বুঝতে হবে এই জিবিএস সিনড্রোম হয় কি করে। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় এই জিবিএস সিনড্রোম ঠিক হিস্ট্রি নিতে গিয়ে আমরা যখন পুরো গল্পটা শুনি পেশেন্টের থেকে, তখন দেখা যায় 2-4 সপ্তাহ আগে হয়তো ওনার কোনো রেসপিরেটরি ইনফেকশন হয়েছিল, হয়তো সর্দি কাশি জ্বর হয়েছিল বা কারো কারো ক্ষেত্রে দেখা যায় ডায়রিয়া হয়েছিল, লুজ মোশন হয়েছিল, পেটে ব্যথা হয়েছিল, পেটে ব্যথা হয়ে ডায়রিয়া হয়েছিল। তাহলে এর সঙ্গে সম্পর্কটা এই যে তাতে আমাদের যেতে হয় কারণগুলোতে। জিবিএস অ্যাকচুয়ালি কারণ কিসের জন্য মোস্টলি হয়? জিবিএস হয় কি এই আমাদের যখন এই সর্দি কাশি জ্বর হয়, কিছু ভাইরাস, কিছু ব্যাকটেরিয়া, যেমন কিনা সাইটোমেগালো ভাইরাস বলা হয়, এপস্টেইন-বায়ার ভাইরাস, ব্যাকটেরিয়ার মধ্যে ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি, যেরকম এই ভাইরাসগুলো সাধারণত রেসপিরেটরি ভাইরাস, লাংস ইনফেকশন করে, সর্দি কাশি জ্বর হয়। আর ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি পেটের ইনফেকশন করে, লুজ মোশন হয়। এখন যে আউটব্রেকের কথা দেখা যাচ্ছে পুনেতে
এবং কলকাতায় যে শোনা যাচ্ছে, এখানে মোস্টলি দেখা যাচ্ছে ক্যাম্পেলোব্যাক্টার জেজুনির প্রভাবটা বেশি দেখা যাচ্ছে। তবে শুধু জিবিএস বলেই যে আরো কোনো অন্য কারণ আমরা খুঁজবো না, শুধু এই ইনফেকশনের কারণগুলো খুঁজবো, সেটাও ঠিক কথা নয়। আমাদের অন্যান্য আরো যত কারণ, জলে কোনো পয়জনিং হলে আর্সেনিক, থ্যালিয়াম, অর্গানোফসফরাস, পেস্টিসাইড, এই সমস্ত জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যদি কারোর এরকম ধরনের প্যারালাইসিস, একই ধরনের সিমটম শুরু হয়, কারণ এগুলো তো একই ধরনের জিবিএস এর মতো সিমটমস গুলো হয়। সো এই ইনফেকশনের সঙ্গে কি সম্পর্ক? যে আমাদের যখনই ইনফেকশন হয়, আজকাল আমরা অ্যান্টিবায়োটিক্স খেয়ে নিই, কিন্তু আগে তো আমাদের সবসময় আমাদের শরীরে একটা প্রতিরোধ ক্ষমতা ছিল এবং আছে, ন্যাচারাল প্রতিরোধ ক্ষমতা, যেটাকে বলা হয় অ্যান্টিবডিজ মেডিয়েটেড ইমিউনিটি। আমাদের ইমিউনিটি, প্রতিরোধ ক্ষমতা, যখন ইনফেকশন হয় তখন আমাদের শরীরে অ্যান্টিবডি প্রোডাকশন হয়। ধরুন এই যে বাইরের থেকে বীজাণুগুলো লাংসে ঢুকলো বা কিংবা পেটে ঢুকলো, ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি কোনোভাবে খাদ্যের মধ্যে দিয়ে কোনোভাবে ঢুকেছে, সেগুলোর এগেইনস্টে আমাদের বডিতে যারা আর্মি, প্রতিরোধ ক্ষমতার যে আছে, সে আর্মিরা সব বেরিয়ে আসে। তারা হচ্ছে অ্যান্টিবডিজ, বেরিয়ে এসে এই ব্যাকটেরিয়াগুলোকে বা এই ভাইরাসগুলোকে অ্যাটাক করে তাদের সঙ্গে যুদ্ধ করে। এবং সেই জন্যই আমাদের এই যে ভাইরাল ফিভার আমরা বলি, নিজে নিজে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কারণ অ্যান্টিবডিজরা তাদেরকে অ্যাটাক করে তাদেরকে নিউট্রালাইজ করে দেয়। তেমনি ব্যাকটেরিয়া, ভাইরাস সবার এগেইনস্টেই অ্যান্টিবডিজ তৈরি হয় এবং এভাবে নিউট্রালাইজ করে দেয়। এই ক্ষেত্রে কি হয়, এই কিছু কিছু ভাইরাল ইনফেকশন যেগুলো বললাম, ভাইরাস ইনফেকশন, এবং যেমন ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি ইনফেকশন, পেটে হয়, অ্যাবডোমেনে ডায়রিয়া হয়, এদেরও এগেইনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয়, সেই অ্যান্টিবডিটা যেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার প্রোটিনের এগেইনস্টে তৈরি হয়, সেই প্রোটিনটা আমাদের নার্ভের যে কভার, যেটাকে বলা হয় মায়েলিন শেথ, সেই মায়েলিন শেথের প্রোটিন আর এই ব্যাকটেরিয়া বা ভাইরাসের প্রোটিনের মিল খুঁজে পায়। এবং এই যে অ্যান্টিবডিজ গুলো যারা অ্যাকচুয়ালি প্রতিরোধের জন্য, ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মারার জন্য, তারা ওই ভাইরাস ব্যাকটেরিয়ার অ্যাটাক না করে ওরা আমাদের মায়েলিন শীথকে অ্যাটাক করে দিয়ে সে নার্ভের মায়েলিন শীথকে, নার্ভটাকে ড্যামেজ করে দিচ্ছে। এবং আস্তে আস্তে ড্যামেজ হতে হতে এইভাবে অ্যান্টিবডিজ যখন অ্যাটাক করে তখন বলা হয় অটো অ্যান্টিবডি। এবং এই যে ব্যাপারটা, যে ভাইরাসের বা ব্যাকটেরিয়ার প্রোটিন আর আমাদের মায়েলিন শীথের প্রোটিন, এটাকে বলা হয় মলিকুলার মিমিক্রি, মানে মিমিক্স, মানে ওই প্রোটিন আর এই প্রোটিনের মিল। এবং তার জন্যই অ্যান্টিবডিজ গুলো নিজেদেরকেই, নিজেদের নার্ভস গুলোকে, ভাইরাস ব্যাকটেরিয়াকে যারা বাইরের থেকে এসছে ওদেরকে অ্যাটাক না করে নিজেদের শরীরের ভেতরে নার্ভস গুলোকে অ্যাটাক করে ফেলে এবং তাদেরকে ডিস্ট্রয় করা শুরু করে। এবং যতটা ডিস্ট্রয় করবে, মায়েলিন শীথ ডিস্ট্রয় হতে থাকবে, তারপরে মায়েলিনের ভেতরে অ্যাক্সন থাকে, সে অ্যাক্সনটা ডিস্ট্রয় করতে থাকবে। এইভাবে যে যতটা ডিস্ট্রয় করবে ততটা সিভিয়ার সিমটমস বা অসুখটা বেড়ে যাবে, ততটাই প্যারালাইসিস বেড়ে যাবে। এখানে একটুখানি বলে রাখা উচিত, এই যে মায়েলিন শীথ, নার্ভ, অ্যাক্সন যে বললাম, এই ব্যাপারটা কি, আমাদের প্রত্যেকটা নার্ভ হচ্ছে, হাত পায়ের যে নার্ভস গুলো, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল তারের মতো। ইলেকট্রিক তারের মধ্যে কি থাকে, কয়েল থাকে, একটা কয়েল, কপারের কয়েল, তার উপরে প্লাস্টিকের কভার থাকে। এই যে ভেতরের কয়েল, সেটা হচ্ছে অ্যাক্সন, আর তার বাইরের যেটা কভার, ওটা হচ্ছে মায়েলিন শীথ। তো প্রথমে এই যে অটো অ্যান্টিবডি যারা অটো, মানে নিজেদেরকে অ্যাটাক করছে, তারা মায়েলিন শীথকে ডিস্ট্রয় করে, তারপর অনেক সময় আস্তে আস্তে অ্যাক্সনকেও ডিস্ট্রয় করতে, কয়েলটাকেও ডিস্ট্রয় করতে শুরু করে দেয়। তার উপরে ডিপেন্ড করে পুরো সিমটমেটোলজি, অসুখ কতটা সিরিয়াস পর্যায়ে যাবে। এ হচ্ছে গুলেনবেরি সিনড্রোমের কিভাবে হয়। এবং এই অটো অ্যান্টিবডিজ এর দ্বারা যেভাবে যখন শরীরকে অ্যাটাক করে, সেগুলোকে বলা হয় অটোইমিউন ডিসঅর্ডারস। এবং আরো অটোইমিউন ডিসঅর্ডারস আমরা অনেক কিছু জেনে থাকি, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এসএলই, সোরিয়াসিস, এগুলো কিন্তু অটোইমিউন ডিসঅর্ডার। তো যাই হোক, সো এই হচ্ছে ব্যাপারটা, যে 2-4 সপ্তাহের মধ্যে একটা রেসপিরেটরি ইলনেস বা একটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইলনেস, তার থেকে কিভাবে অ্যান্টিবডি প্রোডাকশন হয়ে কিভাবে আমাদের নার্ভকে এফেক্ট করে এবং তারপরে নার্ভের সিমটমস গুলো দেখা দেয়। ডায়াগনোসিস ডিপেন্ড করে হিস্ট্রির উপর, ক্লিনিক্যাল এক্সামিনেশন, যেমন রিফ্লেক্সেস গুলো কমে যাবে বা হাত পায়ের রিফ্লেক্স গুলো অ্যাবসেন্ট হতে পারে। তারপর আপনার নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট, যেটাকে এনসিবি টেস্ট বলা হয়, সেখানে ইলেকট্রিক ইম্পালস দিয়ে চেক করা হয় যে কারেন্টটা নার্ভের মধ্যে দিয়ে পাস করছে কি করছে না। আরেকটি টেস্ট হচ্ছে সিএসএফ অ্যানালাইসিস। সিএসএফ বলতে আমাদের মেরুদণ্ডে এবং মস্তিষ্কে যে দলটা আছে, সেটা পিঠের থেকে বের করে নিয়ে পরীক্ষা করা হয় এবং তার প্রোটিন কন্টেন্ট চেক করা হয়। এগুলো সবকিছু মিলিয়ে ডায়াগনোসিসটা হয়। সো জিবিএস রোগীদের সাধারণত ম্যাক্সিমাম উইকনেস এবং ম্যাক্সিমাম সমস্যা তৈরি হয় 4 সপ্তাহের মধ্যে, তারপরেই তারা আস্তে 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 ইমপ্রুভ করতে শুরু করে। এবং 70% পেশেন্ট 1 বছরের মধ্যে ইমপ্রুভ করে যায় এবং 80-82% পেশেন্ট আপনার 2 বছরের মধ্যে ইমপ্রুভ করে যায়। জিবিএস ট্রিটমেন্টে মিথাইল প্রেডনিসোলোন বছর ধরে ইউজ হয়ে এসছে। এখন যেগুলো শ্রেষ্ঠ ট্রিটমেন্ট, তার মধ্যে পড়ে আইভিআইজি, ভাইরাস ইমিউনোগ্লোবুলিন, শরীরের মধ্যে গিয়ে অ্যান্টিবডি গুলোকে নিউট্রালাইজ করে। একটা ট্রিটমেন্ট হচ্ছে প্লাজমাফেরেসিস, সেটা এক প্রকারের ডায়ালাইসিস। এই পদ্ধতিতে শরীর থেকে রক্তটা বাইরে বের করে নিয়ে এসে পরিষ্কার করে অ্যান্টিবডি গুলোকে বাদ দিয়ে আবার রক্তটাকে শরীরে ঢুকিয়ে দেওয়া, হলে পেশেন্টকে ভেন্টিলেট করা।
আর 2 থেকে 5% মানুষের মৃত্যু হতে পারে এবং প্রত্যেক 100 জন রোগীর মধ্যে 30 জনের শ্বাসকষ্টে দেখা দিতে পারে এবং তাদের ভেন্টিলেটর সাপোর্ট প্রয়োজন হতে পারে। বয়সও একটা বিশাল ব্যাপার ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে, সেই জন্যই ভয় পাওয়ার কিছু আছে বলে বিশেষ মনে করছি না। সর্দি কাশি থেকে একটু সাবধান, পেট খারাপ হলে একটু সাবধানতা, যাতে পেট খারাপ না হয় তার জন্য জলটা ফুটিয়ে খান, দুধটা ভালো করে বয়েল করে খান, শাকসবজি ফলমূল একটু ভালো করে ধুয়ে নেবেন এবং আন্ডার কুক ফুড যাতে না হয় সেই জায়গাটায় একটু খেয়াল রাখলেই আমার মনে হয় আমরা এর থেকে অনেকটাই নিশ্চিত হতে পারি। মনে রাখবেন, জিবিএস কিন্তু ছোঁয়াচে রোগ নয়, এটা নিয়ে আতঙ্ক করবেন না। জিবিএস আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এবং আপনার যদি নিকটবর্তী কারো আমার আগে বলা সিমটমস গুলো হয় বা জানতে পারেন, তাহলে অবশ্যই একজন নিউরোলজিস্টের সঙ্গে পরামর্শ করবেন। ধন্যবাদ।